Hey everyone, this is Shafin Ahmed and আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। এই লেকচারে আমরা একটা নতুন কিছু করব যেটা আসলে আগে কখনো করি নাই। সেটা হলো যে আমরা স্ক্র্যাচ থেকে একটা মনিটরিং সলিউশন বা মনিটরিং সিস্টেম বা বলতে পারেন ডিস্ট্রিবিউটেড ট্রেসিং সিস্টেম তৈরি করব। ওকে, এটা আমার কেন লাগবে? যখন আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে কাজ করি তখন আমাদের তখন আমাদের একাধিক মাইক্রো সার্ভিস থাকতে পারে, লাইক 5-6টা, 15-20টা, 50টা হইতে পারে। তো যদি আমাদের এতগুলো মাইক্রো সার্ভিস থাকে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে, তাহলে আমাদের যে প্রবলেমটা হয় যে ফর এক্সাম্পল কোনো একটা রিকোয়েস্ট আমার অ্যাপ্লিকেশনে আসলো এবং সেই রিকোয়েস্টটা যে রেসপন্সটা পাঠাচ্ছে এই রেসপন্সটা হয়তো একটা জায়গা থেকে, একটা সার্ভিস থেকে না, মাল্টিপল সার্ভিস ঘুরে তারপর পাঠাচ্ছে। এখন কোনো কারণে আমার একটা সার্ভিসে যদি কোনো ইস্যু হয় বা যদি মাঝখানের কোনো একটা সার্ভিসে ইস্যু হয়, তাহলে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমার আসলে এই ধরনের যে বাগ বা আসলে কোন সার্ভিসে প্রবলেমটা হয়েছে সেটা আসলে বের করা খুব টাফ হয়ে যায় আমার জন্য। ওকে, কারণ 50টা সার্ভিসের মধ্যে কোন কোন নাম্বার সার্ভিসে বা মানে কোন সার্ভিসে আসলে প্রবলেমটা অ্যারাইজ হয়েছে বা কোন জায়গা থেকে আসলে এররটা থ্রো হয়েছে, এটা আসলে বের করা খুব টাফ। এখন অনেকে বলতে পারেন যে ভাই এডাব্লিউএস এ ক্লাউড ওয়াচ আছে, অনেক ধরনের লগিং সিস্টেম আছে। আসলে ভাই প্রত্যেকটা লগিং সিস্টেম কিছু লিমিটেশনস আছে। এই লগগুলা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের জন্যই কাজ করে, বা আপনি লগগুলা দেখে একটা অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট স্টেট বুঝতে পারবেন, কিন্তু আসলে বুঝতে পারবেন না যে এটা কোন সার্ভিস থেকে আসলে কল করা হয়েছে বা কোন সার্ভিসে এই এররটা থ্রো করছে। মানে একটা জায়গা থেকে লাইক সেন্ট্রালাইজড ওয়েতে আমরা বের করতে পারবো না যে আসলে এই ট্রেসটা কই থেকে আসছে। কিন্তু এই যে ট্রেসিং মেকানিজমটা তৈরি করব, এটার মাধ্যমে যেটা হবে যে একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে আমার রিকোয়েস্ট যত, মানে সার্ভিস এ থেকে সার্ভিস ডিই পর্যন্ত বা সার্ভিস সি পর্যন্ত যে জার্নিটা, পুরো জার্নিটা একটা পিকচার আমি দেখতে পারবো। ওকে, সো এই কারণে আমরা এই ডিস্ট্রিবিউটেড ট্রেসিং সিস্টেমটা তৈরি করতে যাচ্ছি। এখানে আমাদের কম্পোনেন্টগুলো কী কী থাকবে? আমাদের একটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন থাকবে। এই ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন মূলত একটা নোড জেএস এপিআই, এবং এই নোড জেএস এপিআইটা রেডিসের সাথে কাজ করবে, মাইসিকিউএল সাথে ডেটাবেস হিসেবে কাজ করবে। ওকে, গ্রেট। এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন। এখন পুরো প্রসেসটাই যে আমরা যে বলতেছি যে ডিস্ট্রিবিউটেড মনিটরিং সিস্টেম বা ট্রেসিং সিস্টেম তৈরি করতেছি, এইটা আসলে আমরা কীভাবে তৈরি করব? সো আমাদের ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনটা থাকবে এইখানে, এবং সে কী করবে? প্রত্যেকটা রিকোয়েস্টে, প্রত্যেকটা অ্যাকশনে সে কিছু ট্রেস তৈরি করবে। এই ট্রেসগুলো কী হবে? এই ট্রেসগুলো সরাসরি যাবে ওপেন টেলিমেট্রিক কালেক্টরে। তার মানে আমার যদি এই ট্রেসগুলো ভিজুয়ালাইজ করতে হয়, তাহলে আমাকে কী করা লাগবে? ট্রেসগুলোকে আগে কালেক্ট করতে হবে, রাইট? কারণ যদি আমি ট্রেসগুলোকে কালেক্ট না করি, কোথাও স্টোর না করি, তাহলে আসলে আমি ট্রেসগুলোকে কীভাবে ভিজুয়ালাইজ করব? ইজন্ট দ্যাট রাইট? সো ফার্স্ট আমি কী করছি, আমি আবার বলি, আমাদের যে ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনটা থাকবে, এই ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে যখনই কোনো রিকোয়েস্ট আসবে বা কোনো একটা অ্যাকশন হবে, তখনই কী হবে? প্রত্যেকটা অ্যাকশনের জন্য, প্রত্যেকটা রিকোয়েস্ট রেসপন্সের জন্য আমাদের একটা ট্রেস তৈরি হবে। ওকে, এই ট্রেসটা যতক্ষণ পর্যন্ত লাগে ট্র্যাক হবে, ট্র্যাক হওয়ার পর যখন ট্রেস আসা শেষ হয়ে যাবে, তখন পুরো ট্রেসটাকে একটা প্যাকেজ করে বা একটা প্যাকেটের মধ্যে ঢুকে সে কী করবে? ওপেন টেলিমেট্রি কালেক্টরের কাছে পাঠিয়ে দেবে। ওপেন টেলিমেট্রি কালেক্টর জিনিসটারে ঠিকঠাকভাবে রিসিভ করবে। রিসিভ করার পরে সে কী করবে? সে হচ্ছে যে গ্রাফানা যে টেম্পো, এই টেম্পোর কাছে পাঠিয়ে দেবে। কেন পাঠাবে? কারণ ওপেন টেলিমেট্রি কালেক্টরের কাজ হচ্ছে ট্রেসগুলোকে রিসিভ করা। তার মানে আমাদের নোড জেএস এপিআই সে ট্রেস তৈরি করে কালেক্টরের কাছে পাঠিয়ে দিবে। কালেক্টর স্টোর করতে থাকবে, লাইক ও হচ্ছে যে কন্টেনারের মধ্যে এই ট্রেসগুলোকে জমাবে বা স্টোর করবে। করার পরে যখন একটা ট্রেস মানে কমপ্লিট হয়ে গেছে আসা, আর কোন ট্রেস আসবে না, তখন সে কী করবে? ওই একটা বক্স যে ট্রেসগুলো স্টোর করছে, এই বক্সগুলোরে র্যাপ আপ করে সে গ্রাফানা টেম্পোর কাছে পাঠিয়ে দিবে। এখন এইটা কি গ্রাফানা টেম্পো? গ্রাফানা কই থেকে আসলো? গ্রাফানা হচ্ছে মূলত একটা টুল যেটাতে আসলে আমরা এই যে ট্রেসগুলোকে নিচ্ছি, এই ট্রেসগুলোকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। ঠিক আছে? তো গ্রাফানার আসলে আমাদের যে মেইন অ্যাপ্লিকেশনটা, যেটা ফ্রন্ট এন্ড, যেটা আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে গ্রাফানা। গ্রাফানা যদি কাজ করতে চায় তাহলে ওর কী লাগবে? ওর হচ্ছে ট্রেসের ডেটাগুলো লাগবে। ট্রেসের ডেটাগুলো কই থেকে আসবে? গ্রাফানার টেম্পো থেকে আসবে। ঠিক আছে? সো গ্রাফানার ব্যাকএন্ড হচ্ছে গ্রাফানার টেম্পো। ওকে, সো এখন কি হবে? তাহলে পুরো যে প্রসেসটা সেটা হচ্ছে এরকম যে ওপেন টেলিমেট্রি কালেক্টর ট্রেসগুলো রিসিভ করতেছে,
এটার পরে কি করতেছে, ওপেন টেলিমেট্রি কালেক্টর এই ট্রেসগুলোকে রিসিভ করে এই ট্রেসগুলা গ্রাফানা টেম্পোর কাছে পাঠিয়ে দিচ্ছে। গ্রাফানা টেম্পো কী করতেছে, ও হচ্ছে ব্যাক এন্ড। ও ব্যাক এন্ডে আমরা কী করি, ডেটা স্টোর করে রাখি, রাইট? সো ও হচ্ছে যে ক্যালকুলেশনগুলো দরকার করা বা যাবতীয় যা কাজ বা প্রসেসিং কাজ জিনিসপত্র আছে ওগুলো সে করে ওর যে ব্যাক এন্ড আছে বা ডেটাবেস আছে সেখানে সেভ করে রাখতেছে। এখন ফ্রন্ট এন্ডের যে গ্রাফানাটা, যেটা আসলে আমরা অ্যাজ এ ইউজার ইউজ করব ডেটা ভিজুয়ালাইজ করার জন্য, সে কি করবে, আমরা যতবার ডেটা ভিজুয়ালাইজ করব সে ওই ডেটাগুলা তার যে ব্যাকএন্ড গ্রাফানা টেম্পো সেখান থেকে রিকোয়েস্ট করবে এবং গ্রাফানা টেম্পো ডেটাগুলো কুয়েরি করে গ্রাফানা ফ্রন্ট এন্ডকে দেবে। ওকে, তখন আসলে আমরা ডেটাগুলো ভিজুয়ালাইজ করতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের পুরো প্রসেস। এটা খুব একটা মজার মানে মজার একটা কাজ হতে যাচ্ছে। এটা আসলে আমি পরিধির থেকে পেয়েছি। পরিধির যে ল্যাব, সেই ল্যাবে আমি আসলে দেখছি যে ওপেন টেলিমেট্রি দিয়ে খুব সুন্দর একটা মনিটরিং সিস্টেম তৈরি করা যায়। অ্যান্ড এটাই আসলে আমি আজকে করে দেখাবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই প্রসেসটা যেটা দেখলাম এটাকে আসলে আমরা হ্যান্ডস অন এটা আমরা বানাবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো চলুন আমরা এখন করিডোরে ব্যাক করি অ্যান্ড আমরা আসলে আমাদের কোডগুলা শুরু করি লেখা। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওকে, কাট ফ্রম হিয়ার, লেটস স্টার্ট এগেইন। ওকে গ্রেট, সো আমরা যেটা করব এখন আমাদের করিডোরে ব্যাক করব। সো সিডি, আমি এখানে একটা ডাইরেক্টরি বানাবো mkdir ট্রেসিং node.js অ্যাপ, cd ট্রেসিং node.js অ্যাপ। সো আমি অ্যাপের মধ্যে ঢুকলাম। এরপর আমি কি করব, আমি একটা yarn init দেব যাতে প্যাকেজ.json ফাইলটা ক্রিয়েট হয়। এবার আমি কোডে যাব। আচ্ছা, কোডে যাওয়ার আগে আমি কিছু প্যাকেজ ইনস্টল করবো। অলরাইট, সো প্যাকেজগুলো কি কি, ফার্স্টে আমার ওপেন টেলিমেট্রির সাথে কাজ করার জন্য কিছু ওপেন টেলিমেট্রির ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে। সো আমি ফার্স্টে দিব yarn add, এটার নাম হচ্ছে ফার্স্টেরটা ওপেন টেলিমেট্রি স্ল্যাশ অটো ইনস্ট্রুমেন্টেশনস নোড। এন্টার দিলাম। তাহলে কি হলো, আমার প্যাকেজ তৈরি হচ্ছে, ইনস্টল হচ্ছে। এরপরে আমরা একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। ওকে, এরপর আমরা একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, এটার নাম হচ্ছে yarn add open telemetry স্ল্যাশ exporter স্ল্যাশ otlp -grpc। এইটা আমি কেন ইনস্টল করব, এই প্যাকেজটা ইনস্টল করার কারণ হচ্ছে আমাদের এই স্টেপটা যেখানে আসলে আমরা এক্সপোর্ট করব, এই কালেক্টর থেকে যখন আমরা এক্সপোর্ট করব ট্রেসগুলো গ্রাফানা টেম্পোতে, সেই কাজগুলো আসলে আমরা করব এই প্যাকেজটা দিয়ে। ওকে, এক্সপোর্টার ওটিএলপি জিআরপিসি। গ্রেট, দেন আমরা একটা কাজ করতে হবে, আরেকটা প্যাকেজ ইনস্টল করব, সেটার নাম দিয়ে দিব yarn add ওপেন টেলিমেট্রি। সো ওপেন টেলিমেট্রি স্ল্যাশ রিসোর্সেস। ওকে, সো আমি ইন্টার দিলাম। তাহলে আমার এই প্যাকেজটা ইনস্টল হয়ে গেল। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যে এরা কিছু আমাদেরকে টাইপ ডেফিনেশন প্রোভাইড করে বা ক্লাস প্রোভাইড করে, যেটা আসলে আমরা ইউজ করে আমরা আমাদের কাজগুলো করব। সো এটা ইউজ করার একমাত্র কারণ হচ্ছে যাতে কোনো হিউম্যান এরর না হয় আমাদের কোডে। ওকে, আচ্ছা, এরপরে এই কাজগুলো করার জন্য আমার তো ওপেন টেলিমেট্রির সাথে কমিউনিকেশন করতে হবে, রাইট? তো এটা আমি কীভাবে করব, এটা করার জন্য আমার একটা নোড এসটিকে প্রোভাইড করো ওপেন টেলিমেট্রি, সেটাকে আমার ইনস্টল করতে হবে। সো yarn add ওপেন টেলিমেট্রি স্ল্যাশ এসটিকে নোড। ওকে, সো আমি এন্টার দিলাম। তাহলে আমার ইনস্টল হইল এসটিকে নোড এসটিকে ওপেন টেলিমেট্রির। এরপর আমি কি করব, আমি আরেকটা প্যাকেজ ইনস্টল করব, এক্সপ্রেস প্যাকেজ, রাইট?
এটা আমরা সবাই জানি। সো ইয়ার্ন অ্যাড এক্সপ্রেস প্যাকেজ ইনস্টল করলাম ব্যাক এন্ড এপিআই তৈরি করার জন্য। এবার ডেটাবেসের জন্য আমরা কি ইনস্টল করব? ডেটাবেস হচ্ছে আমরা ইউজ করবো মাইসিকিউএল। সো মাইসিকিউএলের জন্য আমাকে কি লাগবে? মাইসিকিউএল 2, আর ওআরএম হিসেবে আমি ইউজ করব সিকুইলাইজ। ওকে। তাহলে আমার এই দুইটা প্যাকেজ ইনস্টল হইল। লাস্টলি আমাদের রেডিস ইনস্টল করতে হবে। সো ইয়ার্ন অ্যাড রেডিস। ওকে, গ্রেট, সব কিছু শেষ। এবার আমরা কি করব? এটাকে কোড বিএস কোডে ওপেন করব। ফাইন, তাহলে আমাদের কোড ওপেন হইল। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইটার ডকার কম্পোজ ফাইল তৈরি করে ফেলা। ওকে, তো ডকার কম্পোজ ফাইল কীভাবে তৈরি করব? এই রুটে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, ডকার কম্পোজ ডট ইয়ামল। এই ডকার কম্পোজ ইয়ামল ফাইলটা কীভাবে তৈরি করব এটা আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্টে আমি একটা ভার্সন নাম্বার দিলাম 1.0.0। এরপর আমি কি করব? কিছু সার্ভিসেস এখানে ডিফাইন করব। ঠিক আছে, একটা কি হবে আমাদের ডেটাবেসের কন্টেইনার উইচ ইজ মাইসিকিউএল। এটার ইমেজ কিভাবে আসবে? ইমেজ হচ্ছে মাইসিকিউএল লেটেস্ট। ওকে, কন্টেইনার নেম কি হবে? মাইসিকিউএল এনভায়রনমেন্টে যেটা হবে এই ভ্যালুগুলো আমাদেরকে বসাইতে হবে। সো মাইসিকিউএল রুট পাসওয়ার্ড হচ্ছে রুট, মাইসিকিউএল ডেটাবেস এটার নাম দিব হচ্ছে মাইডিবি, এটার নাম দিব হচ্ছে মাই ইউজার, এবং এটার নাম দিব হচ্ছে মাই পাসওয়ার্ড। ওকে, গ্রেট। এরপর আমাদের এই মাইসিকিউএল যে কন্টেইনারটা আছে এটা যাতে আমরা ইউজ করতে পারি, তো সেজন্য আমাকে কিছু পোর্ট এক্সপোজ করতে হবে, রাইট? এটা কি এক্সপোজ করব আমি? ডিফল্ট যে মাইসিকিউএলের পোর্টটা আছে 3306 ওকে। দেন এই যে মাইসিকিউএল ডেটাগুলো থাকবে, ডেটাগুলো কই থাকবে সেটা আমাদেরকে বলে দেওয়া লাগবে। সো আমরা ভলিউম সেট করব এই কন্টেইনারের জন্য। তো ভলিউমসটা কোথায় হবে? মাইসিকিউএল ডেটা নামে একটা ভলিউম, এটার ভিতরে var/lib/mysql। গ্রেট, তাহলে মাইসিকিউএল সার্ভিস সেট আপ করা ডান। এরপর আমরা কি করব? রেডিসটা কীভাবে সেট আপ করবো? খুব সহজ। ফার্স্টে রেডিসের ইমেজটা নেওয়া লাগবে, রেডিস লেটেস্ট, কন্টেইনার নেম রেডিস। এরপর আমরা পোর্টসটা দেখব। পোর্টস আমাদের কিছু পোর্টস এক্সপোজ করতে হবে। এটা ফার্স্ট যেটা পোর্ট সেটা হচ্ছে ডিফল্ট পোর্টটা 6379। দেন আমরা কি করব? একটা অ্যাডিশনাল পোর্ট আমরা এক্সপোজ করব যেটা আসলে ট্র্যাকিং করার জন্য ইউজ করা হবে। ওকে, এটা হইল। এরপরে এই রেডিসের ডেটা রাখার জন্য আমার একটা ভলিউমস সেট করতে হবে। সো ভলিউমস, এখানে আমরা রেডিস ডেটা নামে একটা ভলিউম ক্রিয়েট করব, সেটার ভিতরে ডেটার মধ্যে রাখবো। ওকে, এরপরে রেডিস হইল। এরপর আমার কি করা লাগবে? ওপেন টেলিমেট্রি কালেক্টর, যে আসলে কালেক্ট করবে তারে আমার সেট আপ করা লাগবে। তো এটার নাম দিব আমি ওটেল কালেক্টর। এটার ইমেজ কি? ইমেজ হইতেছে hotel/open telemetry collector contrib। ওকে, এখান থেকে আমি ইমেজটা পুল করব এবং কন্টেইনারের নাম কি দিব? কন্টেইনারের নাম দিব হইতেছে হোটেল কালেক্টর। পোর্টসের নাম কি দিব? পোর্টস কি আমি এক্সপোজ করব? পোর্টস হচ্ছে আমার ডিফল্ট যে পোর্টটা 4317 সেটা আমি এক্সপোজ করব। 55681 এটাকে আমি এক্সপোজ করব। এটাও হচ্ছে অ্যাডিশনাল পোর্ট এক্সপোজ করলাম জাস্ট ফর ট্র্যাকিং ডাটা। আচ্ছা, ভলিউম সেট করতে হবে। এখানে আমি ভলিউমস কি সেট করব? হোটেল কালেক্টর config.yaml
config.yaml, ঠিক আছে? গ্রেট। তার মানে এখানে আমি বললাম যে এই ভলিউম হিসেবে আমার এই রুটে আমি যে কনফিগ ফাইলটা ক্রিয়েট করব সেটা তুমি এই কন্টেইনারের ভিতরে যেই এটিসি ফাইল ডাইরেক্টরিটা আছে এটার ভিতরে হোটেল কালেক্টর config.yamlটা সেট করে দেবা। এটা আমি বললাম। এরপরে আমাকে একটা কমান্ড রান করতে হবে। কমান্ডটা কেন রান করব? কমান্ড ওই যে আমরা টার্মিনাল যেরকম কমান্ড রান করি সেরকম একটা কমান্ড এই হোটেল কালেক্টর কন্টেইনারের মধ্যে রান করে দিতে হবে। ওকে, তো কী রান করব? কনফিগ। আমরা যে কনফিগ ফাইলটা এই হোস্ট মেশিন থেকে ডকারের মধ্যে নিলাম, আমরা এখন এই কমান্ড দিয়ে এই হোটেল কালেক্টরকে চিনিয়ে দিব যে তুমি এই কনফিগারেশনটা এখান থেকে নিবা। জাস্ট এ সেকেন্ড। ওকে, তাহলে আমি এখন কি বলবো? কমান্ড কনফিগ, আমার ফাইলটা কোথায় আছে? ইটিসি হোটেল কালেক্টর config.yaml। ওকে, গ্রেট। এবার হচ্ছে যে আমরা যে টেম্পো, যেটা আসলে গ্রাফানার ব্যাকএন্ড, সেটাকে আমরা কনফিগারেশন করব। ওকে, সো টেম্পো কীভাবে ডাউনলোড হবে? ইমেজের নাম হইতেছে grafana/tempo লেটেস্ট। এরপরে কি? কন্টেইনারের নাম হইতেছে টেম্পো। পোর্টস আমি কি এক্সপোজ করব? 3100 আচ্ছা, এরপর হচ্ছে ভলিউমস। এটার ক্ষেত্রেও সেম, যেটা আমরা ফার্স্টে করলাম, যে রুটের মধ্যে আমার একটা কনফিগ ফাইল থাকবে tempo.yaml। এটারে তুমি কি করবা? ডকার মেশিনে বা ডকার কন্টেইনারে etc/tempo.yaml এখানে সেভ করে দেবা। দ্যাটস ইট। এরপর আমাদের একটা কমান্ড রান করতে হবে যাতে সে বুঝতে পারে যে সেই কনফিগারটা কই থেকে নিবে। সো config.file equals to etc/tempo.yaml, ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী। এরপরে আমরা কি করব? আচ্ছা, এটা এইভাবে দেওয়া লাগবে না, এটা আমরা এখানে জাস্ট সিম্পলি দিয়ে দেবো। ওকে, এরপরে আমাদেরকে গ্রাফানার যে ফ্রন্ট এন্ডটা বা শুধু গ্রাফানা সেটা সেট করতে হবে। তাহলে সেটার ইমেজ কি? ইমেজ grafana latest। ওকে, এরপরে কি? কন্টেইনার নেম, এটা আসলে আমরা দিব হইতেছে গ্রাফানা। ওকে, পোর্টস এক্সপোজ করতে হবে। পোর্টস যেহেতু ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, সো 3000। ওকে, হোস্ট মেশিন 3000, ডকার এনভায়রনমেন্টে 3000। এনভায়রনমেন্ট, কিছু এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করতে হবে। তাহলে আমরা সেট করব কি? gf সিকিউরিটি অ্যাডমিন পাসওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডমিন হবে। ডিপেন্ডস অন, যেহেতু এটা একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন এবং এটার ব্যাক এন্ড আছে হচ্ছে টেম্পো, এটার কন্টেইনার টেম্পো, তাহলে আমি কি বললাম? যে এই গ্রাফানা কন্টেইনার টেম্পোর উপর ডিপেন্ড করবে। টেম্পো স্টার্ট না হলে এটা স্টার্ট হবে না। দ্যাটস ইট। এরপরে আমরা উপরে কিছু ভলিউম ইউজ করে আসছি সিকুয়েলের জন্য এবং রেডিসের জন্য, তো সেই ভলিউমগুলো ক্রিয়েট করে দেবো। সো ভলিউমস MySQL data আর হচ্ছে কি? রেডিস ডাটা। ওকে, গ্রেট। তো এইটা হচ্ছে আমাদের ডকার কম্পোজ ফাইল এবং উই ক্যান মুভ অন। ডকার কম্পোজ আপ করলেই আমাদের এনভায়রনমেন্ট সেট আপ হয়ে যাবে ডকারের মধ্যে। গ্রেট। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা এই যে দুইটা কনফিগ ফাইলের কথা বলছি, একটা হচ্ছে হোটেল কালেক্টর কনফিগ আর একটা হচ্ছে আপনার tempo.yaml ফাইল, এই দুইটা আমরা এখন তৈরি করব। সো আমি এখন যেটা করব, আমি সিম্পলি একটা ফাইল ক্রিয়েট করব। এটার নাম দিব হচ্ছে কি? হোটেল কালেক্টর config.yaml। এই হোটেল কালেক্টর আমি কি করব? যেহেতু এই হোটেল কালেক্টরের কাজ হচ্ছে ট্রেস কালেক্ট করা, সো আমি যেটা করব এখানে ফার্স্ট আমি লিখে দিব যে রিসিভার্সগুলো কীভাবে কাজ করবে, মানে কোন পোর্টে কোন প্রোটোকলে এবং কীভাবে কাজ করবে। সো রিসিভার্স হচ্ছে ওপেন টেলিমেট্রি প্রোটোকল। এখানে আমি কি করব? প্রোটোকলসগুলো ডিফাইন করব।
সো আমি চাই যে এটা ফ্লেক্সিবল হোক, সো আমি দুইটা প্রোটোকলই অ্যাড করব, একটা হচ্ছে জিআরপিসি, একটা হচ্ছে এসটিডিপি। জিআরপিসির ক্ষেত্রে আমি এন্ড পয়েন্টটা ডিফাইন করব, এন্ড পয়েন্ট 0.0.0.04317, অ্যান্ড এসটিডিপির ক্ষেত্রে 0.0.0.04318। ঠিক আছে, তারপর আমি এক্সপোর্টার্স ডিফাইন করব। এক্সপোর্টার্স কারা? এক্সপোর্টার্স হচ্ছে যে আসলে এই ডেটাটা রিসিভ করে যার কাছে এক্সপোর্ট করবে, অর্থাৎ টেম্পোর কাছে। তাহলে আমি কী করবো, আমার কাছে 3 ধরনের এক্সপোর্টার থাকবে। একটা হচ্ছে লগিং, এটাতে কিছু বলা লাগবে না কারণ এটা বাই ডিফল্ট কনসোল লগ করে। আরেকটা আছে ওটিএলপি, ওপেন টেলিমেট্রি প্রোটোকল, যেটা আসলে আমার ট্রেস ডেটা, যেটা আসলে আমি রিসিভার থেকে পাইতেছি। এটা কি করব, এটা আসলে আমি এন্ড পয়েন্ট, এটা আমি পাঠিয়ে দিব টেম্পো 4317-এ। তার মানে এখানে আমি বলতেছি যে এক্সপোর্ট করবা কোথায়, টেম্পো যে কন্টেনার সেটার 4317 পোর্টে। আচ্ছা, এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে যে আমি টিএলএস দিব, টিএলএস ইনসিকিউর ট্রু। এটাতে আমি কি বুঝাইলাম, এটাতে বুঝাইলাম যে যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করব, লোকাল হোস্টে ডেফিনেটলি এসএসএল সার্টিফিকেট থাকবে না, সো এসএসএল সার্টিফিকেট ছাড়াও যাতে কাজ করে এই কারণে আমি ইনসিকিউর ট্রু দিলাম। ঠিক আছে, এরপর আমি কি করছি, এরপর হচ্ছে যে আমার আরেক প্রকার এক্সপোর্টার আছে, এটার নাম হচ্ছে ডিবাগ। ডিবাগে আমি ভার্বোসিটি এটা দিয়ে দেবো ডিটেলড। তাইলে কি হবে, তাইলে যেটা হবে যে আমার যে ডিবাগ লগগুলো আছে সেগুলো ডিটেলড লগ দেখাবে। ওকে, এটা গেল আমার এক্সপোর্টার্সের কনফিগারেশন। এরপর আমি কি করব, এরপর আমি সার্ভিস ডিফাইন করব। সার্ভিসের মধ্যে কি কি আছে, একটা আছে পাইপলাইন্সের মধ্যে আমি ট্রেসেস, এই ট্রেসেস ডেটার জন্য বা ট্রেস ডেটার জন্য পাইপলাইনটা কী হবে সেটা আমাদেরকে বলে দেওয়া লাগবে। তো আমি যেটা করব, ট্রেসেসের মধ্যে আমি যাই ফার্স্টে ডিফাইন করব রিসিভার্স। তার মানে ট্রেস ডেটা আসলে রিসিভার কারা হবে, রিসিভার হচ্ছে ওটিএলপি, ওপেন টেলিমেট্রি প্রোটোকল। এরপর কী দিব, প্রসেসর্স দিব। প্রসেসর্স হচ্ছে অনেকটা মিডলওয়্যারের মতন। এখানে আমি চাইলে এই যে ট্রেস ডেটাগুলো আমি রিসিভ করব ওটিএলপির মাধ্যমে সেগুলো আমি প্রসেস করতে পারি, বাট এই মানে কারেন্ট সিচুয়েশনে আমার এটা দরকার নাই, সো আমি এটা ফাঁকা এরে রাখলাম। এরপর কি আমি এক্সপোর্টার্স, সরি গাইস, সো এক্সপোর্টার্স এখানে আমি কি করব, এখানে আমি লগিং আর ইটসে ওটিএলপি এটা দিয়ে দেবো। তার মানে আমার যেই ডেটাগুলো কালেক্ট হয়ে ট্রেসিং ডেটা যেগুলো আমি পাবো এখানে, সেগুলো আমি কী করব, সেগুলো আমি এক্সপোর্ট করব লগিংয়ের জন্য আর ওটিএলপির জন্য, তার মানে টেম্পোতে পাঠাবো। এরপরে কি, এরপর হচ্ছে ম্যাট্রিক্সও ডেফিনেটলি আমি ওটিএলপির মাধ্যমেই পাবো, সো আমি এখানে লিখলাম ওটিএলপি। তারপর হচ্ছে কি এক্সপোর্টার্স হচ্ছে কি শুধুমাত্র ডিবাগের জন্য এটা আমি পাঠাবো। অ্যান্ড লাস্টলি হচ্ছে লগস ডেটার জন্য আমি কি করব, রিসিভার্স আমি পাবো ওটিএলপিতে, অ্যান্ড দেন এক্সপোর্ট করব আমি ডিবাগে। দ্যাটস ইট, এটা হচ্ছে আমার ওটেল কালেক্টর কনফিগ বা ওপেন টেলিমেট্রি কালেক্টরের কনফিগ। এবার আমাকে নেক্সট কনফিগারেশন করতে হবে, একটা হচ্ছে tempo.yaml। সো লিখে ফেলি, ওই প্রজেক্টের রুটে আমি এটা তৈরি করব, tempo.yaml। tempo.yaml কি করতেছে, tempo.yaml যেহেতু একটা ব্যাকএন্ড, সো এর সার্ভার ডিফাইন করতে হবে। তাহলে আমি ফার্স্টে কী করলাম, সার্ভার লিখলাম। সার্ভারের মধ্যে আমি লিখলাম কি যে এটা কোন পোর্টে লিসেন করবে, সো http listen port 3100। এরপর আমি কি করব, ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে যে এই সার্ভার তো লিসেন করতেছে ভালো কথা, কিন্তু এই যে ডেটাগুলো পাবে ডেটাগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করবে। তো ডিস্ট্রিবিউটর কয়েক প্রকারের আছে। ফার্স্ট যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে রিসিভার্স। ঠিক আছে, সো রিসিভার্স কী করবে, ওটিএলপি মানে ওপেন টেলিমেট্রি কালেক্টর থেকে কই থেকে ডেটাগুলো কালেক্ট করবে। সো আমি বললাম যে জিআরপিসি থেকে সে কালেক্ট করবে ডেটাগুলো। জিআরপিসি এন্ড পয়েন্ট কী ছিল, 0.0.0.04317।
এই 0.0.0 এটার যে কাহিনী, এটা হচ্ছে যে এটার মানে হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক ইন্টারফেস। তার মানে আমার কাছে অ্যাভেলেবল যত নেটওয়ার্ক ইন্টারফেস আছে সবগুলোর মধ্যে যে সে 4317 পোর্টে চেক করবে বা হিট করবে, যেটাই বলেন। ওকে, এরপরে এই ডিস্ট্রিবিউটরটা আমি এটা এক্সপ্লেইন করলাম যে ডিস্ট্রিবিউটর আসলে কী এবং কেন আমরা কনফিগারেশন করতেছি। এরপরে আসতেছে ইনজেস্টার। ঠিক আছে, ইনজেস্টারের কাজ কি? তার মানে এই ডিস্ট্রিবিউটরের কাজ হইলো যে ও ডেটা কালেক্ট করতেছে 4317 থেকে, এই এই পোর্ট থেকে সে ডেটা কালেক্ট করতেছে, রাইট? এখন আমাদের কী করা লাগবে, এরপর ডেটাটা ইনজেস্ট করতে হবে। তো ইনজেস্ট সে কীভাবে করবে সেটা বলে দেওয়া লাগবে। সো ইনজেস্ট করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ট্রেস আইডল পিরিয়ড। তার মানে আমি যদি একটু আমার ডায়াগ্রামে যাই, তাহলে আমি এখানে দেখব যে আমি ট্রেস বলতে কি বুঝাইছি। ট্রেস বলতে বোঝাচ্ছি যে এই পয়েন্ট থেকে সাপোজ একটা ট্রেস শুরু হইলো অ্যান্ড এটা ঘুরে ফিরে বি পয়েন্টে আসলো, বি পয়েন্টে এসে থেমে গেল। থেমে যাওয়া মানে কি, এই ট্রেসটা আসলে এ থেকে বি পর্যন্তই, এটাই হচ্ছে টোটাল ট্রেস। তাইলে এখন আমি এখানে যেটা করতেছি যে আমি যখন দেখতেছি যে ঠিক আছে বি পয়েন্ট আসার পর ট্রেস আসতেছে না, তখন আমি শিওর হচ্ছি যে ওকে, তার মানে আমার এই ট্রেসটা এই পর্যন্ত, এই ট্রেসে এখনও কিছু নাই। তো এই জিনিসটাকে আরও মেকশিওর করার জন্য, আরও সলিড করার জন্য, পাকাপোক্ত করার জন্য আমি কি করতেছি, আমি একটা প্রপার্টি অ্যাড করতেছি ট্রেস আইডল পিরিয়ড। তার মানে আমি যখন দেখবো যে ট্রেস আর আসতেছে না, এরপরেও আমি আরও 30 সেকেন্ড ওয়েট করব আইডল, যাতে আমি মেকশিওর করি যে কোনো ট্রেস নাই। আচ্ছা, এরপরে আমি আরেকটা প্রপার্টি অ্যাড করবো, এটার নাম হচ্ছে ম্যাক্স ব্লক বাইটস। এটার ভ্যালু দিব 10 48 576। এটার মানে হইতেছে 1 MB। ঠিক আছে, 1 মেগাবাইট। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটার নাম হচ্ছে কুয়েরিয়ার। কুয়েরিয়ার কিসের জন্য রেসপন্সিবল? কুয়েরিয়ার রেসপন্সিবল হইতেছে আপনার এই যে ডাটা রিকোয়েস্ট করবো ফ্রন্ট এন্ড থেকে, সেই ডাটা কুয়েরি করে নিয়ে আসার জন্য। এবং এটা রান হবে কোথায়? ফ্রন্ট এন্ড ওয়ার্কারে। এটার অ্যাড্রেস কি? এটার ডিফল্ট একটা অ্যাড্রেস আছে, যেটা আমি ডক্স থেকে নিয়ে আসছি, 127.0.0.19095। ওকে, আর স্টোরেজের মধ্যে আমি ট্রেস দিব ব্যাকএন্ড লোকাল। তার আমি বলতেছি যে যদি ট্রেস ডেটা হয় তাহলে স্টোরেজটা হবে কোথায়? লোকালি। তার মানে ব্যাকএন্ডটা আমার লোকালে থাকবে। এই লোকালের আসলে পাথ কি? লোকাল পাথ কিছুই না, temp/tempo/traces। ওকে, অ্যান্ড দেন লাস্টলি বাট নট দ্য লিস্ট, কম্প্যাক্টর। এখন আমরা এখানে যেহেতু আসলে আমাদের এই মনিটরিং সিস্টেম বানাচ্ছি কমপ্লেক্স মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের জন্য, তো ডেফিনেটলি অ্যাপ্লিকেশনটা অনেক বড় হবে অ্যান্ড প্রোডাকশন গ্রেডেড হবে। তো যার ফলে কী হবে, আমাদের অ্যাপ্লিকেশনটা ইউজার বেস অনেক বেশি হবে, রাইট? অ্যান্ড আসলে সেজন্য আমাদের লগ ডাটা অনেক বেশি আসবে। আচ্ছা, সো কম্প্যাক্টরটা হচ্ছে যে আমাদের এই অ্যাপ্লিকেশন তো অনেক দিন চলবে। সো ডেফিনেটলি অনেক ধরনের প্রবলেম হতে পারে, অনেক লগ আসতে পারে, অনেক ট্রেস তৈরি হবে। তো এতগুলো ট্রেস যদি থাকে, তাহলে এতগুলো ট্রেস তো আসলে অনেক ক্লাটার্ড হয়ে যাবে আর কি। আমাদের ডেটাবেস অনেক আনইউজড ক্লাটার্স, বা যেগুলো আসলে আমাদের কোনো প্রয়োজন নাই, আননেসেসারি অনেক ধরনের লগ থেকে যাবে আর কি। তো এই কম্প্যাক্টর কী করবে, অলওয়েজ আমাদের যে টেম্পো স্টোরেজটা আছে সেটা ক্লিন রাখবে, মিনিমাল রাখবে। তো এখানে কম্প্যাক্টরের মধ্যে আমাকে কম্প্যাকশন স্ট্র্যাটেজিটা বলে দেওয়া লাগবে। কম্প্যাকশন স্ট্র্যাটেজি কী হবে? ব্লক রিটেনশন ফর দি 8 আওয়ার। তো বেসিক্যালি এটা যেটা করবে যে কোনো ডেটা যেগুলো 2 দিনের পুরানো সেগুলো এসে রিমুভ করে দেবে বা ডিলিট করে দেবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সবসময় লেটেস্ট ডেটা থাকবে, এটাই। তো এটা গেল হোটেল কালেক্টর কনফিগ ইয়ামেল এবং টেম্পো ইয়ামেলের কনফিগারেশন। এইবার আমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো আমাদের একটি এপি রিলেটেড কিছু কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমি কনফিগের মধ্যে আমাদের যে ডেটাবেস
কমিউনিকেট করার জন্য যে কিছু ফাংশন লাগবে সেগুলো আমরা ক্রিয়েট করে নেব। তাহলে ফার্স্টে আমি database.js নামে একটা ফাইল ক্রিয়েট করি এবং এই database.js এর মধ্যে আমরা যেটা করব const সিকুয়েলাইজটাকে ইম্পোর্ট করলাম, এরপর const সিকুয়েলাইজ এটাকে আমরা ইনিশিয়ালাইজ করব, নিউ সিকুয়েলাইজ। ফার্স্টে আমরা কি দিব, ডেটাবেসের নাম দিব, সো MyDB। এরপর আমরা কি দিব, এরপর আমরা সিম্পলি দিব মাই ইউজার, মাই পাসওয়ার্ড, এরপরে কনফিগারেশন অবজেক্ট, হোস্টকে লোকাল হোস্ট, আর ডায়ালেক্ট হয়ে যাচ্ছে MySQL। ওকে, এরপর আমরা কি করব, module.exports is equal to sequelize। পারফেক্ট। সো আমাদের ডেটাবেস ক্রিয়েট করা শেষ। এরপর আমরা কি করব, আমরা রেডিসের জন্য একটা ফাংশন তৈরি করব। সো কনফিগের মধ্যে আমি redis.js লিখলাম, redis.js আমি কি করব, const redis is equal to require redis client is equal to redis dot create client URL-টা আমরা বসাই দেব। সো redis এর ডিফল্ট URL হইতেছে localhost 6379। ওকে, তারপর আমি কি করব, client dot connect dot catch console dot error। ওকে, এরপর আমি কি করব, client dot on error or console dot error করবে redis error। এরপর ফাইনালি আমরা কি করব, এই ক্লায়েন্টটাকে এক্সপোর্ট করব, module.exports client। গ্রেট। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হইলো সিম্পলি আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যে ফাইলটা কিসের জন্য রেসপন্সিবল, ট্রেসিং করার জন্য রেসপন্সিবল। সো আমাদের কাছে এখন সব আছে, কিন্তু ট্রেসিং করার জন্য যে অটো ইনস্ট্রুমেন্টেশন করতে হবে। অটো ইনস্ট্রুমেন্টেশনটা কি, অটো ইনস্ট্রুমেন্টেশনটা হইল যে সাপোজ আমার যে নোড.জেএস অ্যাপ্লিকেশনটা আছে, এই নোড.জেএস অ্যাপ্লিকেশনের যে কোর মডিউলগুলো আছে, লাইক ধরেন রিকোয়েস্ট রেসপন্সের যে অবজেক্টটা, তারপর হচ্ছে যে আপনার ডেটাবেস যে MySQL ইউজ করতেছি, সিকুয়েলাইজ ইউজ করতেছি, এইসব কোয়েরি লেখা, রেডিসের সাথে কমিউনিকেশন, এই সব কিছু যে ট্রেস করবে, তো এটা করার জন্য আমাদেরকে তো একটা প্রিপারেশন নেওয়া লাগবে, রাইট? আমাদের কোডটাকে প্রিপেয়ার করতে হবে। তো এই প্রিপেয়ারটা আমরা ম্যানুয়ালিও করতে পারি, আবার চাইলে অটোমেট করতে পারি। অটোমেট করার জন্য আমরা একটা প্যাকেজ অ্যাড করছিলাম, এটার নাম হচ্ছে অটো ইনস্ট্রুমেন্টেশন নোড। তো ওইটা দিয়ে আমরা আসলে কীভাবে অটোমেট করতে পারি সেটা আমরা এখন দেখব। সো আমি প্রজেক্টের রুটে একটা ফাইল তৈরি করব, এটার নাম দিব হচ্ছে tracing.js। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্টে আমাদের যে নোড এসটিকেটা ছিল সেটাকে আমরা ইম্পোর্ট করব। সো const require stk node stk। তারপর আমরা কি করব, তারপর হইতেছে যে আমরা এক্সপোর্টারটাকে ইম্পোর্ট করব। সো ওপেন টেলিমেট্রি এক্সপোর্টার অ্যান্ড দেন ট্রেস এক্সপোর্টার, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করব, নোড ইনস্ট্রুমেন্টেশনটা নিব। সো const require ওপেন টেলিমেট্রি অটো ইনস্ট্রুমেন্টেশন, অ্যান্ড এখানে আমরা কি করব, এখানে আমরা বলবো যে get node auto instrumentations। ফাইনালি আমরা রিসোর্সটা নিব। সো ওপেন টেলিমেট্রি রিসোর্সেস, এরপর আমরা
আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে কি সিম্যান্টিক কনভেনশন অ্যাট্রিবিউটস। সো ওপেন টেলিমেট্রি, আচ্ছা ওপেন টেলিমেট্রি সিম্যান্টিক কনভেনশনস, গ্রেট। এখান থেকে আমি কি নিব, সিম্যান্টিক রিসোর্স অ্যাট্রিবিউটস। ওকে, তারপর কি করব, একটা রিসোর্স তৈরি করব। রিসোর্সটা তৈরি করার জন্য কী করা লাগবে, ফার্স্ট অফ অল আমার যেই ডিফল্ট রিসোর্সগুলো আছে সেগুলোকে আমি নিব, নেওয়ার পর আমি মার্জ করে দেব আমার যে নতুন রিসোর্সটা ক্রিয়েট করব সেটা। সো মার্জ, কি মার্জ করব, নিউ রিসোর্স, একটা অবজেক্ট হবে, অবজেক্টের মধ্যে যে অ্যাট্রিবিউটটা হবে সেটা হলো সিম্যান্টিক রিসোর্স অ্যাট্রিবিউটস ডট সার্ভিস নেম মাই সার্ভিস। তো এখানে আমি কি দিব, ইউজার সার্ভিস দিব, ইউজার সার্ভিস। ওকে, এরপরে আমি কি করব, কনস্ট ট্রেস এক্সপোর্টার ইজ ইকুয়াল টু নিউ ওটিএলপি ট্রেস এক্সপোর্টার ইউআরএল http localhost 4317, তার মানে এখান থেকে আমার ট্রেসগুলো যাবে ওকে কালেক্টরের কাছে। তারপর কি করব, তারপর হচ্ছে যে কনস্ট SDK ইজ ইকুয়াল টু নিউ নোড SDK রিসোর্স পাঠাইলাম, তারপর ট্রেস এক্সপোর্টার পাঠাইলাম, অ্যান্ড ফাইনালি ইনস্ট্রুমেন্টেশনস এটাও পাঠাইলাম। গেট নোড অটো এটাকে কল করতে হবে, অ্যান্ড ফাইনালি SDK ডট স্টার্ট করে দিব। ঠিক আছে, সো আমাদের ট্রেসিংয়ের কাজ শেষ। এবার আমাকে কি করতে হবে, আমি যেটা করব, আমি index.js ফাইলটা তৈরি করব, কারণ এটা আমাদের লাস্ট পাজল পিস। সো এখানে লিখলাম index.js এর মধ্যে আমি কি কাজ করব, আমি এপিআই তৈরি করব, জাস্ট একটা সিম্পল এপিআই। সো কনস্ট, আচ্ছা ফার্স্টে আমার যেটা করা লাগবে, রিকোয়ার ওই ট্রেসিং যে স্ক্রিপ্টটা আছে সেটাকে আমি রান করে নেব। গ্রেট, এবার আমি কাজগুলো করতে পারবো। কনস্ট অ্যাপ, আচ্ছা কনস্ট এক্সপ্রেস, require express, const sequelize, require database-টাকে ইম্পোর্ট করলাম, const redis client is equal to require config/redis, const user is equal to require ওকে। সো আমরা আসলে মডেল ক্রিয়েট করতে ভুলে গেছি, সো ঝটপট একটা মডেল ক্রিয়েট করে ফেলি। মডেলসের মধ্যে কি আছে, মডেলস user.js, const sequelize data types। এরপর আমি কি করব, সিকুয়েলাইজটা মানে আমাদের যে ডিবিটা সেটা ইম্পোর্ট করব, তারপর const user, এটা কি হবে, sequelize.define user, username, type data types.string, allow null false। ওকে, এরপর কি, এরপর হচ্ছে ইমেল আমি কি করব, ইমেল আমি বলবো যে টাইপ হইতেছে ডেটা টাইপস ডট স্ট্রিং allow null false। ওকে, দেন আমি সিম্পলি এটাকে এক্সপোর্ট করে দেব, শেষ। এখন আমি যদি আমার ইন্ডেক্স যে ফাইলটাতে ব্যাক করি, তাহলে আমি এখন কাজ করব, সেটা হলো কি মডেলস ইউজার। আচ্ছা, এরপর আমি কি করব, আমি যে ট্রেস যে ফাংশনটা আছে যেটা আসলে আমার ইপিআই কল করবে, ওইটার আমি ইম্পোর্ট করব। ওপেন টেলিমেট্রি
ওপেন টেলিমেট্রি স্ল্যাশ এপিআই। আচ্ছা, এরপর আমি কি করব, কনস্ট অ্যাপ ইজ ইকুয়াল টু এক্সপ্রেস, আমি অ্যাপ তৈরি করলাম। এরপরে অ্যাপ ডট ইউজ, এটা বডি পার্সারটা ইনসার্ট করলাম। এরপরে আমাকে একটা মিডলওয়্যার তৈরি করতে হবে যাতে আমি রেসপন্সগুলো ক্যাশ করতে পারি। কনস্ট ক্যাশ ইজ ইকুয়াল টু এসিং রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। এখানে আমি কি করব, এগুলো ক্যাশ করব। সো আমার ইউজার নেম আসবে হচ্ছে রিকোয়েস্ট ডট প্যারামসে। তারপর আমি কি করব, ট্রাই ব্লক ক্যাচ ব্লক এরর। ট্রাই ব্লকের মধ্যে কি হবে, const data is equal to await redis client dot get username if data response dot json json dot parse data else next। যদি আমার কাছে আমার ক্যাশে যদি এটা না থাকে তাহলে আমি নেক্সট দিয়ে কন্ট্রোলের কাছে পাস করে দেবো রিকোয়েস্টটা। গ্রেট। আর যদি এরর হয় তাহলে আমরা কী করবো, কনসোল ডট এরর রেডিস এরর এরর অ্যান্ড দেন জাস্ট নেক্সটারে কল করে দেবো, শেষ। আচ্ছা, এরপর হচ্ছে কি ইনভ্যালিডেট ক্যাশ। তো আমি এই ক্যাশটা বানাইলাম রেসপন্স ক্যাশ করার জন্য, কিন্তু মাঝে মধ্যে আমার যেমন পুট মানে আপডেট বা ডিলিট রিকোয়েস্টের ক্ষেত্রে আমার ক্যাশটা বাদ করাও লাগতে পারে। সো এই কারণে আমি কী করবো, আমি একটা ফাংশন বানাবো ইনভ্যালিডেট করার জন্য। সো ইনভ্যালিডেট ক্যাশ মিডলওয়্যার, এটা আমি কী করতেছি, কনস্ট ইনভ্যালিডেট ক্যাশ ইজ ইকুয়াল টু অ্যাসিং রিকোয়েস্ট রেসপন্স নেক্সট const username is equal to request dot params if username, মানে যদি ইউজার নেম থাকে তাহলে আমি কি করব, যদি ইউজার নেম থাকে তাহলে আমি যেটা করব, ট্রাই ব্লক আর এটা হচ্ছে ক্যাচ ব্লক, এটা নিব। নেওয়ার পর এই ট্রাই ব্লকের মধ্যে আমি লিখব কি, await redis client dot get username console dot error redis error, এখানে আমি এররটা দিয়ে দিলাম। ওকে, দেন যা কিছুই হোক সবার পর আমি কি করব, নেক্সটারে কল করে দেব। ওকে, এরপর আমি কিছু রাউট তৈরি করি। সো ফর এক্সাম্পল অ্যাপ, ওকে অ্যাপ ডট গেট, এটা জাস্ট একটা টেস্ট রাউট, রুট রাউট। রিকোয়েস্ট রেসপন্সে কী হবে, রেসপন্স ডট সেন্ড হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তারপরে কি, তারপর হইতেছে যে app dot get slash users async request response and then const span। আচ্ছা, এখানে আমি পর আসতেছি, জাস্ট নর্মালি লিখি যে একটা ট্রাই ব্লক থাকবে, একটা ক্যাচ ব্লক থাকবে, আর কি থাকবে, একটা ফাইনালি ব্লক থাকবে। সো ট্রাইয়ের মধ্যে আমি কি করব, ট্রাইয়ের মধ্যে আমি কনস্ট ইউজার্স, আচ্ছা ফাইনালিটা আমি পরে লিখতেছি, ধরেন যে শুধুমাত্র ট্রাই ক্যাচ থাকবে। সো ইউজার্স আমি কীভাবে নিয়ে আসবো, অ্যাওয়েট ইউজার ডট ফাইন্ড অল, ওকে রেসপন্স ডট জেসন ইউজার্সটা আমি পাঠিয়ে দেবো, দ্যাটস ইট। এরপরে কী করব,
আচ্ছা ইউজারটা এখানে কি ঠিক মতো আসতেছে? ওকে, ইট শুড ওয়ার্ক। তো রেসপন্সটা পাঠিয়ে দেবো অ্যান্ড দেন এররের ক্ষেত্রে আমি কি করব, এররের ক্ষেত্রে জাস্ট সিম্পলি রেসপন্স ডট স্ট্যাটাস ইন্টারনাল সার্ভার এরর, বা যদি আমি ঠিকমতো পাঠাতে চাই জেসন এরর এরর ডট মেসেজ। ঠিক আছে, ওকে। এখন সমস্যা হচ্ছে যে এই যে ইউজার্স, আমরা কি বলছিলাম, আমরা হচ্ছে যে একটা মনিটরিং সিস্টেম বানিয়েছি। মনিটরিং সিস্টেম বানাইতে হলে আমাকে বুঝতে হবে যে এটা কোন মাইক্রো সার্ভিসে কোন রাউট থেকে আসতেছে, তাই না, এররটা বা রিকোয়েস্ট আসলে কোনখান থেকে যেতেছে। তো সেটা বোঝার জন্য আমাকে যেটা করা লাগবে, আমাকে একটা ওই আমরা যে রিসোর্স তৈরি করেছি এই যে ট্রেসিংয়ের মধ্যে, যেটার নাম হচ্ছে ইউজার সার্ভিস, এই ইউজার সার্ভিসের আন্ডারে আমাকে একটা স্প্যান তৈরি করতে হবে। স্প্যানটা অনেকটা কি ফ্রেমের মতো, যারা ভিডিও এডিটিং করেছেন তারা হয়তো জানতে পারবেন যে কি ফ্রেম আসলে কি। আমরা একটা পয়েন্টে কি ফ্রেম সেট করে আমরা আসলে একটা অনেক নির্দিষ্ট একটা পয়েন্ট পর্যন্ত কি ফ্রেমটাকে স্প্যান করতে পারি। তো ঠিক সিমিলার কনসেপ্ট হলো এই স্প্যান। সো আমি কি করব, আমি একটা ট্রেসকে স্প্যান করব। সো ট্রেস ডট গেট ট্রেসার, এটার নাম হইতেছে ইউজার সার্ভিস ডট, একটা স্প্যান স্টার্ট করতে বললাম, এটার নাম কি দিব, গেট অল ইউজার্স। আচ্ছা, এরপরে সব কাজটা হইল, হওয়ার পরে এই যে ফাইনালি ব্লক যেটা, এই ফাইনালি ব্লকটা কি হবে, সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে লাস্ট মুহূর্তে আমরা কি করব, স্প্যান ডট এন্ডকে কল করব, তাহলে এই স্প্যানটা এখানে শেষ হয়ে যাবে, তার মানে ট্রেসিং এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা, ক্যাচ এরর, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যদি কোনো এরর পাই তাহলে আমরা কি করব, স্প্যানের মধ্যে দিয়ে দিব। সো স্প্যান ডট রেকর্ড এক্সেপশন, এখানে আমরা এররটা বসাই দিব। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা রাউট নিয়ে কাজ করি, অ্যাপ ডট গেট স্ল্যাশ ইউজার স্ল্যাশ ইউজার নেম। এখানে আমরা কি করলাম, আচ্ছা এখানে আমরা যেটা করতেছি যে একটা স্পেসিফিক ইউজারকে আমরা ইউজার নেম দিয়ে নিয়ে আসতে পারবো। এখানে আমরা ক্যাশ করতেছি অ্যান্ড অ্যাসিনক্রনাস রিকোয়েস্ট রেসপন্স, এটা তো স্বাভাবিক। তাহলে এখানে ফার্স্ট কি করব, আমরা ফার্স্ট এপিআই নর্মালি যদি আমি লিখি তাহলে আমার এখানে ফার্স্ট কাজ হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক নেওয়া, and then const request dot params, এখানে লিখবো ইউজার নেম, তারপর আমি এখানে ইউজার নিয়ে আসবো, await user dot find one এর মধ্যে where ইউজার নেম। ঠিক আছে, এরপরে কি করব, যদি আমার ইউজার থাকে তাহলে আমি এই রেডিসের মধ্যে এটাকে এন্ট্রি করব, ইউজার নেম 3600 দিলাম, কারণ হচ্ছে যে আমি চাই যে এটা 1 ঘন্টা যাবত থাকুক, ক্যাশটা ভ্যালিড থাকুক। স্ট্রিংিফাই ইউজার, ওকে। দেন আমি কি করব, এটাকে আমি রেসপন্স হিসেবে পাঠিয়ে দেব, রেসপন্স ডট জেসন ইউজার। ঠিক আছে, এলস যদি ইউজার না থাকে তাহলে ফাইনালি আমি কি করব, রেসপন্স ডট স্ট্যাটাস 404 ডট জেসন user. Okay, just let's send a message, user not found. Great. Now এখন আমি কি করব, এই ক্যাচ এরর, এখানে আমরা স্বাভাবিকভাবে কি করি, স্ট্যাটাস পাঠিয়ে দিব, রেসপন্সের স্ট্যাটাস 500 ডট সেন্ড এরর ডট মেসেজ। লাস্টলি আমি কি করব, ফাইনালি স্প্যান ডট এন্ড। ওকে, আচ্ছা স্প্যান এখানে নাই আমাদের, তো স্প্যানটা আমি কি করব, স্প্যানটা আমি সবার আগে ক্রিয়েট করব। স্প্যান ইজ ইকুয়াল টু trace dot get tracer user service
dot start span get user by username, and then যেটা করতে হবে সেটা হইলো যে যেহেতু এখানে একটা প্যারামিটার আছে ইউজার নেম, সো আমি চাইলে এই স্প্যানের মধ্যে এই ইনফরমেশনটা অ্যাড করতে পারি। কিভাবে করব? জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট, স্প্যান ডট সেট অ্যাট্রিবিউট ইউজার নেম রিকোয়েস্ট ডট প্যারামস ডট ইউজার নেম। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একটা এপিআই এন্ডপয়েন্ট গেল ইউজার নেম, বাদ বাকিগুলো সেম, আসলে নতুন কিছু নাই। আমি অ্যাজুম করতেছি যে আপনারা সবাই ব্যাক এন্ড ডেভেলপমেন্ট পারেন বা অ্যাটলিস্ট এপিআই বানাতে পারেন। সো এখানে আসলে এপিআই বানাচ্ছি, এখানে নতুন কিছু নাই। ওকে, সো আমি যেটা করব, আমি এখানে আসলে আমার বাকি যে কোডগুলো এগুলো আমি কপি পেস্ট করে জাস্ট সামনে আগাবো। ওকে, সো আমি হচ্ছে যে আমার কোডটা কপি পেস্ট করে নিয়ে আসছি। সো এখানে আসলে যেটা করছি এক্সট্রা সেটা হচ্ছে যে আমি জাস্ট একটা রাউট অ্যাড করছি, পোস্ট রাউট, যেখানে আসলে আমি ইউজার ক্রিয়েট করতে পারবো। এখানে আমি সেমভাবে স্প্যান তৈরি করছি ইউজার সার্ভিসের আন্ডারে, যেটার নাম দিচ্ছি ক্রিয়েট ইউজার, অ্যান্ড এখানে জাস্ট সিম্পলি রিকোয়েস্ট বডি থেকে ডেটাগুলো নিচ্ছি, নেওয়ার পরে অ্যাট্রিবিউট সেট করতেছি স্প্যানে, নিউ ইউজার তৈরি করতেছি, রেসপন্স বাড়াচ্ছি, দ্যাটস ইট। আর একটা হচ্ছে যে পুট রাউট ইউজার আপডেট করার জন্য, একটা হচ্ছে ডিলেট রাউট ইউজার ডিলেট করার জন্য, দ্যাটস ইট। তারপর আমি স্টার্ট সার্ভার করলে আমার সার্ভার স্টার্ট হয়ে যাবে। এখানে আমি পোর্টটা দিব 6000 পোর্ট, কারণ আমার ম্যাকে 5000 পোর্ট অলরেডি ইন ইউজ। আর এখানে আমি একটা কাজ করব এখন। ওকে ফাইন, আমাদের আসলে সব কাজ শেষ মোটামুটি। আমাদের যদি ডায়াগ্রামে আমরা একটু ব্যাক করি, আমাদের ডায়াগ্রামে আসলে আমরা যেই কম্পোনেন্টগুলো তৈরি করছি, যে নোড.js এপিআই, রেডিস, মাইসিকুয়েল, ওপেন টেলিমেট্রি কালেক্টর, গ্রাফানা, টেম্পয়েন্ট, গ্রাফানা, এই পুরো কম্পোনেন্টগুলো আমাদের রেডি আছে। এখন খালি আমরা এক্সিকিউট করব। সো আমি যদি টার্মিনালে একটু ব্যাক করে আমাকে ফার্স্টে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমার ডকারটা বিল্ড করতে হবে বা ডকার রান করতে হবে। সো আমি কি দিব? ডকার কম্পোজ আপ ডিটাচড। তাহলে আমার ডকারগুলো স্টার্ট হয়ে গেল। আপনাদের একটু সময় লাগতে পারে, কারণ আপনাদেরটা আসলে পুল করতে হবে, আমারটা অলরেডি ক্যাশ করা ডকারের মধ্যে, এজন্য তাড়াতাড়ি হইল কাজটা। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাকে কি করা লাগবে, এখন আমাকে আমার নোড.js অ্যাপ্লিকেশনটা রান করতে হবে, রাইট? তাহলে নোড.js অ্যাপ্লিকেশনটা রান করা যাক। সো আমি এখানে কি লিখবো? নোড ইন্ডেক্স। ওকে, সো আমার এই লোকাল হোস্ট 6000-এ আমার ব্যাকএন্ড রান হচ্ছে, ঠিক আছে? সো আমি এখন যেটা করব, আমি এখন গ্রাফানাতে লগ ইন করবো। তার মানে আমাদের যে ট্রেসিং দেখার যে কাজটা, এটা কই থেকে করব? আমরা গ্রাফানা থেকে করব। গ্রাফানা কত পোর্টে রান করতেছে? লোকাল হোস্ট 3000। তাহলে লোকাল হোস্ট 3000-এ গেলাম, ওয়াও, আমাদের গ্রাফানা রান করতেছে, রাইট? তাহলে আমি এখন কী করবো? এখানে আমি আমার জাস্ট ডিফল্ট পাসওয়ার্ড আর ইউজার নেম দিব। সো অ্যাডমিন লগ ইন। ওকে, স্কিপ করলাম আপাতত। ইয়ে, এটা আমাদের গ্রাফানা ড্যাশবোর্ড। সো আমরা গ্রাফানা ড্যাশবোর্ডে ল্যান্ড করছি, গ্রেট। সো এখন আমাদেরকে যেটা করা লাগবে ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে আমাদের কানেকশন এস্টাবলিশ করতে হবে। সো আমি যদি কানেকশনসে যাই, তাহলে এখানে বলবে অ্যাড নিউ কানেকশন। কানেকশন বলতে আসলে বেসিক্যালি বোঝাচ্ছে যে থার্ড পার্টি যেই লগ সার্ভিসগুলো আছে সেগুলোর সাথে আমরা কানেক্ট করতে পারবো। ওকে, কিন্তু আমরা আসলে এটা করব না, কারণ আমরা আসলে আমাদের নিজস্ব ডেটা সোর্স আছে। ডেটা সোর্স মানে অনেকটা ডেটাবেজের মতোই। তো আমি যদি ডেটা সোর্সে যাই, ডেটা সোর্সে কী কী আছে? অ্যাড ডেটা সোর্স, প্রমিথিয়াস, গ্রাফাইট, ইনফ্লাক্স ডিবি, লোকি, ইলাস্টিক সার্চ, জেইগার, টেম্পো, জিপকিন, অনেক কিছু আছে। তো আমরা এই ভিডিওটার জন্য ইউজ করব টেম্পো, কারণ টেম্পোটা মানে ওভারঅল সব দিক থেকে ভালো। সো এই টেম্পোর মধ্যে আমি কী করব? টেম্পোর মধ্যে আমাকে কানেকশন স্ট্রিং দেওয়া লাগবে। এখন এটা আমি কই পাবো? যদি আমি একটু এই ডকার কম্পোজে যাই বা টেম্পোর যে কনফিগারেশন ফাইল এখানে যাই, তাহলে এখানে আমি দেখব যে এটা আসলে লিসেন করছে 3100 পোর্টে। টেম্পো কন্টেনারের মধ্যে 3100 পোর্টে সে লিসেন করতেছে। ডকার কম্পোজে যদি যাই, এটা টেম্পো হোস্ট মেশিন 3100 আর ডকার কন্টেনার 3100। তো আমি কি করব এখন? আমি হচ্ছে এটার সাথে কানেক্ট করবো। সো http টেম্পো
3100, ঠিক আছে। এরপরে আমি কি করব, এখানে সেভ এন্ড টেস্ট দিব, তাহলে কি আসবে, সাকসেসফুলি কানেক্টেড টু টেম্পো ডেটা সোর্স। ওকে, তাহলে আমি এখন কি বলতেছেন, নেক্সট ইউ ক্যান স্টার্ট টু ভিজুয়ালাইজ ডেটা বাই বিল্ডিং আ ড্যাশবোর্ড অর বাই কোয়েরিং ডেটা ইন এক্সপ্লোর ভিউ। আমি একটা ড্যাশবোর্ড তৈরি করি। সো আমি অ্যাড ভিজুয়ালাইজেশন দিলাম, আমি টেম্পোটা চুজ করলাম যেখান থেকে ডেটা আসবে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা টাইল তৈরি করতেছি বা একটা প্যানেল তৈরি করব। যে প্যানেলের কাজটা কি, যে প্যানেলের কাজ হচ্ছে যে সে সব 200 রিকোয়েস্ট আমাকে দেখাবে। তো আমি এখানে কি লিখবো, এখানে আমি এটার নাম দিব হচ্ছে 2xx রিকোয়েস্ট। এটা ডেসক্রিপশন কি দিব, এটা ডেসক্রিপশন দিব যে রিকোয়েস্টস দ্যাট রিটার্ন 200 রেসপন্স। আচ্ছা, এখন যদি আমি এটা দেখতে চাই, এটা দেখতে চাইলে আমাকে কুয়েরি লিখতে হবে। এটা এই ট্রেসিংয়ের ভাষায় বলে এটাকে ট্রেসকিউএল কুয়েরি। তো ট্রেসকিউএল কুয়েরি আমি কি লিখবো, ওই যে মনে আছে আমাদের যে কোডে কিছু স্প্যান তৈরি করছিলাম, এই স্প্যানগুলা আমাদের এখানে অ্যাক্সেস আছে। তো এই স্প্যানের মধ্যে যা যা আছে সেগুলো আমরা পাবো। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে আমি লিখবো যে স্প্যান ডট http dot status code is greater than or equal to 200 and span dot http dot status code is less than 300। যদি আমি এটা রান করি তাহলে আপাতত কোনো রিকোয়েস্ট নাই, ঠিক আছে। কিন্তু আমি যদি পোস্টম্যানে যাই এবং আমি যদি এখানে যে লোকাল হোস্ট 6000 এখানে জাস্ট একটা সিম্পল রিকোয়েস্ট করি রুট রাউটে, তাহলে কি হয়, তাহলে আমার হ্যালো ওয়ার্ল্ড আসে, রাইট। এখন যদি আমি এটা রিলোড দিই, ওকে, সো কোনো একটা ইস্যু হয়েছে আমাদের, এখানে রিলোড দিলেও ডেটা আসতেছে না। সো এখন আমরা যেটা করতে পারি, 200 রিটার্ন করছে বাট স্টিল কোন ডেটা আসতেছে না। ওকে, তাহলে আমরা একটু ডকারটা চেক করি যে ডকার ঠিক আছে কিনা। সো ট্রেসিং নোড.js অ্যাপ, হোটেল কালেক্টর, মাইসিকিউএল, টেম্পো, রেডিস, গ্রাফানা, এভরিথিং শুড ওয়ার্ক কারেক্টলি। সো এখন আমরা যেটা করতে পারি, এটা তো আসার কথা, স্প্যান, ওকে, লেট মি রিলোড, টেম্পো থেকে ডেটা নেব, স্প্যান ডট http ডট মেথড অথবা http ডট স্ট্যাটাস কোড is equal to 200 and span dot http dot status code is less than or equal less than 300। গ্রেট, এটা যদি আমি রান করি, ওয়াও, তাহলে আমরা কি রিকোয়েস্ট আমরা দেখতে পেয়েছি, একটা রিকোয়েস্ট হয়েছে। আমি যদি আরেকটা করি, সেন্ড, আবার রিলোড দিলাম, I don't know why, ওকে, এবার হয়েছে। সো এটা কিন্তু সামনে আগে গেছে, তার মানে আরেকটা রিকোয়েস্ট অ্যাড হয়েছে, এই জন্য 200 রিকোয়েস্ট। গ্রেট, তো এটার নাম আমি কি দিব, 2xx রিকোয়েস্টস দ্যাট রিটার্ন 200 রেসপন্স। এটা আমি সেভ করলাম। ওকে, এরপরে আমি কি করব, আমি হচ্ছে আরেকটা টাইল অ্যাড করব, যেটা আসলে আমাকে দেখাবে সব 400 রিকোয়েস্ট, 400 বা 500 রিকোয়েস্ট, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, অ্যাড করব ভিজুয়ালাইজেশন, এটার নাম দিব হচ্ছে কি এরর রিকোয়েস্টস দ্যাট রিটার্নড এরর্স। এটার কোয়েরি কি হইতে পারে, এটার কোয়েরি হবে স্প্যান ডট http dot status code is greater than or equal to 400 and
span.http.status code is less than 500. ওকে, সো এইভাবে আসলে আমরা চেক করব যে 400 বা 500-এর এররগুলো এখানে শো করতে। সো আমি যদি দেখুন রিলোড দেই তাহলে কোনো এরর নাই। সো আমরা এরর কীভাবে পাবো? এরর পাবো হচ্ছে আমরা পোস্ট রিকোয়েস্টের মধ্যে, ঠিক আছে? তাহলে আমি এখানে দেবো /user, এটা পোস্ট করে দিলাম। এখানে আমি পাঠাচ্ছি কি ইউজার নেম shafin@gmail.com। সো আমি যদি এটা সেন্ড করি তাহলে আমার শাফিন নামে একটা ইউজার তৈরি হয়েছে। এখন আমি যদি এখানে কোনো ভুল করি, ফর এক্সাম্পল ইউজার নেমস আমি দিলাম, সেন্ড দিলাম, তাহলে আমার একটা এরর হয়েছে 500 ইন্টারনাল সার্ভার এরর। সো আমি যদি এখন এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার এই একটা এরর চলে আসছে যে একটা এরর হয়েছে। আমি যদি আবার সেন্ড করি তাহলে আমার একটা এরর বাড়বে। আমি যদি আবার রিফ্রেশ করি I don't know why কিন্তু আজকে রিফ্রেশ ঠিক মতো হইতেছে না। ওকে, এবার হইছে, ঠিক আছে? সো এই যে আমার এটা উপরের দিকে গেছে, তার মানে আরও বাড়ছে আমার এররের পরিমাণ। ওকে, তাহলে আমি কি করব? এটাকে আমি সেভ করব, সেভ, অ্যাপ্লাই। ওকে, এরর রিকোয়েস্ট। এরপরে আমি আর কি করব? আচ্ছা, এটার নামটা একটু পাল্টাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো এটা দিব হচ্ছে ওকে রিকোয়েস্ট। ওকে, এরপর আমি একটা ভিজুয়ালাইজেশন অ্যাড করব, এটার নাম দিব হচ্ছে গেট রিকোয়েস্ট। গেট requests that allows get method। এটার কোয়েরি কি হইতে পারে? এটার কোয়েরি হবে span.http.method is equal to get। তাহলে আমি এটা রান করব। রান করলে আমি দেখবো যে আমার গেট রিকোয়েস্ট আমি অনেকগুলোই দিছি। সো এই কারণে গেট রিকোয়েস্ট ডেটা অলরেডি আছে আমার কাছে, ঠিক আছে? তাহলে আমি এটাও সেভ করব। এটা আমি সেভ করলাম। এরপরে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে পোস্ট রিকোয়েস্ট। পোস্ট requests that allows post method। এটার কোয়েরিটা কি হবে? span.http.method equal to post। পোস্টও আসবে বিকজ আমরা হচ্ছে যে ওই ইউজার ক্রিয়েট করছি দুইবার, একবার ভুল ডাটা দেয়, একবার ঠিক ডাটা দেয়। সো এই কারণে এটা এইভাবে দেখাচ্ছে। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম। এরপর এটা এমন করে যে আছে আমাকে স্ক্রল করা লাগতেছে, উইচ ইজ নট গুড ফর ইউজার এক্সপিরিয়েন্স। তো আমি কি করতে পারি? আমি চাইলে এই টাইলগুলোকে একটু রিঅর্গানাইজ করতে পারি খুবই সহজে। ওকে, তো কীভাবে করব? আমি চাইছি যে ওই ওকে রিকোয়েস্টটা সবার উপরে থাকবে। ওকে রিকোয়েস্টটা সবার উপরে থাকবে। এরপর আমি কি চাইছি? আমি চাইছি যে এরর রিকোয়েস্টটা ডান পাশে থাকবে, অ্যান্ড গেট রিকোয়েস্টটা বাম পাশে থাকবে, পোস্ট রিকোয়েস্টটা ডানে থাকবে। ওকে, সো এই রয়েছে আমাদের অবস্থা। এটা আমরা ড্যাশবোর্ড তৈরি করে ফেলছি। এখন আরেকটা মজার জিনিস দেখব, যেটা আসলে অ্যাকচুয়ালি ট্রেসিংয়ের খুব বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যে আমরা তো এখন এখানে দেখতে পেয়েছি রিকোয়েস্টের অবস্থা, রিকোয়েস্ট লেভেলে দেখতে পাচ্ছি অনেক কিছু। এখন আমি চাইছি যে আমার ডেটাবেজের ট্রেস আমি দেখব। আচ্ছা, এখন আমি চাইছি যে আমার ডেটাবেজের যে ট্রেসগুলো আছে সেগুলো আমি দেখতে চাইছি। তাহলে আমি কী করব? আমার এরকম ড্যাশবোর্ড তৈরি করা লাগবে না। আমি সিম্পলি যেটা করব, এক্সপ্লোরে যাব। আচ্ছা, ড্যাশবোর্ডটা সেভ করে নিই। সো আমি সিম্পলি যেটা করব, আমি এক্সপ্লোরে যাব। এক্সপ্লোরে যে এখানে আমি ট্রেসকিউএল কুইটা লিখব যে আমি দেখতে চাই সেই সব ডেটা যেই মানে সেই সব ট্রেসগুলোতে আসলে
ইনে কাজ করা হয়েছে, সাপোজ মাইসিকুয়েলে কাজ করা হয়েছে, তো সেটা দেখার জন্য আমি কী করবো, db.system ইজ ইকুয়াল টু মাইসিকুয়েল। ওকে, তো আমি যদি এখন এটা রান করি কোয়েরিটা, তাহলে আমি দেখবো যে এই ট্রেসগুলোতে মাইসিকুয়েল নিয়ে কাজ করা হয়েছে। সো আমি যদি একটাতে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমাকে এখানে পুরা মানে সব ডিটেল আমাকে দেখাইতেছে, ঠিক আছে, যে কীভাবে কী হয়েছে ট্রেসগুলো। আমি যদি এখানে যাই তাহলে আমি দেখতে পারবো যে এক্স্যাক্টলি কোন কোয়েরি রান করা হয়েছে। ওকে, ইনসার্ট ইনটু ইউজার্স শাফিন, কখন রান করেছে কোয়েরিটা, সব এক্স্যাক্ট ইনফরমেশন দেখতে পারবো, হুইচ ইজ অ্যামেজিং। এটা আসলে ডেভ টিমদেরকে খুব হেল্প করে বটলনেক আইডেন্টিফাই করতে বা কোন কম্পোনেন্ট স্লো, কোথায় ইমপ্রুভ করা যাবে সেগুলো বের করতে। সো দিস ইজ সুপার হেল্পফুল। সো এখান থেকে আমি কি করতে পারি, আমি আবার একটা কাজও করতে পারি এখান থেকে, সেটা হচ্ছে আমি সিম্পলি এখান থেকে আমি এই পুরো জিনিসটা কোথায় করতে পারি, ড্যাশবোর্ড অ্যাড করতে পারি। সো অ্যাড টু ড্যাশবোর্ড, এক্সিস্টিং ড্যাশবোর্ড, নিউ ড্যাশবোর্ড, ওপেন ড্যাশবোর্ড। তাহলে কী হলো, তাহলে আমাদের এই ডেটাটাও অ্যাড হয়ে গেল মাইসিকুয়েলের। তো আমি এখন এটা কী করবো, আমি এটাকে মাঝখানে রাখবো, সুন্দর সাজায় গুছায় রাখতেছি। এটার নাম কি দিব, এটার নাম দিব হচ্ছে মাইসিকুয়েল ট্রেসেস, অ্যাপ্লাই। ওকে, এরপর আমি যদি রেডিসটা দেখতে চাই, রেডিসটা দেখার জন্য কী করা লাগবে, আমার ক্যাশিংয়ের কোনোটা রাউটে হিট করতে হবে। সো আমি এখানে দিলাম শাফিন। ওকে, আমার ফার্স্টে লাগছে 65 মিলি সেকেন্ড রেসপন্স আসতে। আমি যদি আবার দিই তাহলে আমি দেখবো 18 মিলি সেকেন্ড হয়ে গেছে। আমি যদি আবার দিই 17 মিলি সেকেন্ড। তো ঠিক আছে, তার মানে এটা এবার ডেটা ক্যাশ থেকে আসতেছে। এখন আমি যদি আবার এই এক্সপ্লোরে যাই, এক্সপ্লোরে যে আমি আবার যদি বলি যে ঠিক আছে আমি এখন দেখতে চাই রেডিসের ট্রেস, তাহলে আমি কী করবো, span.db.system ইজ ইকুয়াল টু রেডিস, এবং আমি যদি রান করি তাহলে আমি দেখতে পারবো আমার রেডিসের এই কোয়েরিগুলো চলে আসছে। তার মানে ফার্স্টটা লাগছে 56 মিলি সেকেন্ড, এরপরগুলো লাগছে 10, 13, 12। ওকে, তো আমি যদি এখন যে কোনো একটাতে ক্লিক করি, সাপোজ এইটাতে ক্লিক করলাম, তাহলে কি বলতেছে, তাহলে এখানে বলতেছে যে এই যে সিলেক্ট কোয়েরি রান করা হয়েছে। ওকে, ইউজার সার্ভিস, স্প্যান অ্যাট্রিবিউটস, মাইসিকুয়েল আমরা কী কী রান করছি সেগুলো আমরা দেখতে পারবো। লাইক ইটস রিয়েলি অ্যামেজিং, পুরো কমপ্লিটলি একটা ট্রেস আমরা দেখতে পারতেছি। সো ইটস রিয়েলি অ্যামেজিং। আচ্ছা, এটা গেল, এরপর আমরা কি করতে পারবো, সো এটা আসলে আমরা যেটা করবো এখন, এটাকে আমরা এখানে ক্লোজ করব এবং এর আগের বারের মতন এটাকে আমরা ড্যাশবোর্ডে অ্যাড করে ফেলবো। সো অ্যাড টু ড্যাশবোর্ড, অ্যান্ড এখানে আমি ওপেন ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর আচ্ছা সরি, এখানে আমি ক্লিক করব, সরি অ্যাড টু ড্যাশবোর্ড, এক্সিস্টিং ড্যাশবোর্ড, নিউ ড্যাশবোর্ড, ওপেন ড্যাশবোর্ড, চলে আসছে। সো এটার আমি নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে এটার আমি এখানে দিব, এটার আমি এখানে দিব, আর এটার নাম দিব হচ্ছে, কি নাম দেবো এটার, রেডিস ট্রেসেস। গ্রেট, আমাদের ড্যাশবোর্ড রেডি। সো আমরা এখন যখনই যেভাবে রিকোয়েস্ট পাঠাই আমাদের এখানে ডেটা আপডেট হবে, অ্যান্ড আমরা জাস্ট ইজিলি সব কিছু দেখতে পারবো, সো মনিটরিং করতে পারবো। সো এটাই ছিল আসলে আমাদের ডিস্ট্রিবিউটেড মনিটরিং সিস্টেম, যেখানে আসলে অনেকগুলো মাইক্রো সার্ভিস থাকলেও আমরা খুব সহজে এগুলো মনিটরিং করতে পারবো এই গ্রাফানা এবং ওপেন টেলিমেট্রি ইউজ করে। সো আই হোপ যে এই ভিডিওটা খুব ভালো লাগছে আপনাদের, কারণ পুরো বিষয়টা আসলে আমরা থিওরিক্যাল কনসেপ্ট থেকে শুরু করে পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি দেখলাম হাতে কলমে, যে কীভাবে আসলে বানাইতে হয়, এবং এরকম যদি অনেকগুলো সার্ভিস থাকে এরপরেও আমরা খুব সুন্দরভাবে স্কেলেবল ওয়েতে এই জিনিসগুলো মনিটরিং করতে পারবো। ঠিক আছে, সো আই হোপ আপনাদের এই ভিডিওগুলো খুব এনজয় করছেন বা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, অ্যান্ড
নেক্সট টাইম আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে দেখা হবে। সো হ্যাভ এ গুড ডে অ্যান্ড গুড নাইট, সি ইউ সুন।